দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময়ে সজাগ থাকার নির্দেশ। আওয়ামী সরকারের পলাতক মন্ত্রী এমপিদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চাইবে দুদক, আসামিদের সম্পদ ক্রোকের সিদ্ধান্ত। অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ, বললেন ফখরুল। আন্দোলনের অর্জন ধরে রাখতে ভোটাধিকার নিশ্চিতের তাগিদ নেতাদের। এবং হজযাত্রার প্রথম দিনে 10 ফ্লাইটে ঢাকা ছাড়ছেন 4000-এর বেশি যাত্রী, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট গমনেচ্ছুরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। স্বৈরাচারী শাসন আমলের 15 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের শিকার হয়। জনগণের সঙ্গে দূরত্ব কমাতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনের আগের সময়টা কঠিন, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের বিশাল দূরত্বও সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রণোদনামূলক ব্যবস্থা সহ প্রয়োজনীয় সবকিছুই করেছে সরকার। দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয়, সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব উদযাপনে অক্লান্ত পরিশ্রম করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে করতালি দিয়ে সবাইকে অনুপ্রেরণা যোগান প্রধান উপদেষ্টা। পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আপনার জোরে হাততালি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশে পলাতক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ যাদের নামে দুদকের মামলা আছে তাদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের ভেতরে বাইরে থাকা আসামিদের সম্পদ ক্রোকে তদন্ত দল চাইলে ব্যবস্থা নিতে পারে বলেও জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানকালেই দুর্নীতিবাজদের সকল অবৈধ সম্পদ জব্দ করা হচ্ছে। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম মোজাম্মেল হক সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আওয়ামী লীগের মতো অপকর্ম করলে বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলে দেবে বলে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠের গণসংযোগে একথা বলেন তিনি। দলের কেউ অন্যায় করলে শক্ত হাতে দমন এবং পুলিশের হাতে তুলে দিতে জেলার শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেন মির্জা ফখরুল। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখে। নেতাদেরকে অনুরোধ করব,
নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চান আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে 17 বছর আন্দোলনের অর্জন বিফলে যাবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলের নিপীড়ন নির্যাতন সহ্য করে রাজপথে থাকায় সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলুম নির্যাতন করে যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবে তারাও আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবে। তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। আনুষ্ঠানিকভাবে 111 পরবর্তী সরকারের 2 বছর সহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে চরমভাবে কোণঠাসা হয়ে থাকলেও রাজপথ ছাড়েনি দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে দলীয় কার্যালয়ে কর্মসূচি করতেও পুলিশের অনুমতি নিতে হতো। মামলা হামলার ভয় তো ছিলই। বিএনপির অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ছাড়াও হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত 17 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস বিফলে যাবে। একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মটা ছিল, বিদায়টা ছিল একটা কলঙ্কজনক অধ্যায়, ফ্যাসিস্টের বিদায়। আমাদের প্রত্যাশা নয় যে এই সরকার ওই রকম একটা ফ্যাসিস্টের আচরণ রূপ ধারণ করুক। এত সব ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পাটাতন তৈরি হয়েছিল জুলাই আগস্টের আগে। এই পাটাতনটার উপরে বেস করে পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সরকার সম্মতি দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি সরকার এটা উদ্যোগ নেয়, সরকার এটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সম্ভব। জনগণের উপর অত্যাচার নির্যাতন করে দেশ পরিচালনা করা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এই পথ বেছে নেবে তাদেরই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কেন করতে হবে? বিএনপি গণমানুষের দল বলেই শত জুলুম নির্যাতনের পরও টিকে আছে বলে মনে করেন এই বর্ষিয়ান নেতা। সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ। আমাদের বুঝতে হবে যে এদেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আইএমএফ এর চতুর্থ পঞ্চম কিস্তির বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের ওপর বাংলাদেশ নির্ভরশীল নয় বলেও জানান সালেউদ্দিন। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি সঠিক ধারায় রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভা ও আইএমএফ এর অধিবেশনে যোগ দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও বৈঠক করেন তিনি। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ নিয়ে কথা বলেন সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকারের সংস্কার পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলেছে সংস্থাগুলোর কাছ থেকে। সরকারের ইউএস গভর্নমেন্টের এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব
কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF এর সাথে একটু আলোচনা চলছে। বাংলাদেশকে এখন আর IMF ও বিশ্বব্যাংকের ঋণের উপর তাকিয়ে থাকতে হয় না বলে মন্তব্য করেন তিনি। এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা ইস্যু করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করব। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আমরা আলাপ করেছি কিভাবে কমাবো। তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা, ওরা ভিতরে ওরা লং টার্ম কন্ট্রাক্ট করা না। তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে। আর একটা জিনিস ওরা আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছি, আমরা জানেন মাতার বাড়িতে একটা করব। 172 কোটি টাকায় পুলিশের জন্য পিকআপ ভ্যান ক্রয় সহ 17টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় এদিনের সভায়। আমাদের সিভিল এভিয়েশন একটা প্রজেক্ট, কক্সবাজারের প্রজেক্টটাকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও মজুরির দিক থেকে অনেক পিছিয়ে নারীরা। অনেক ক্ষেত্রে বেশি কাজ করেও পুরুষের তুলনায় 43% কম মজুরি পেয়ে থাকেন শুধু নারী হওয়ার কারণে। আবার কৃষিখাতে সাফল্যের ক্ষেত্রে নারীর যে অবদান তারও কোনো স্বীকৃতি নেই। এ নিয়ে রাষ্ট্রের যেন কোনো দায় নেই, ফলে জীবন জীবিকার তাগিদে চুপচাপ অর্ধেক মজুরিতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন নারীরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। দেশের কৃষিতে নারীর অংশগ্রহণের সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছেছে। 2005 সালে যেখানে তাদের ভূমিকা ছিল 36.2, 2019 সালে 9.1 বেড়ে তা হয়েছে 45.3%। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। আর আমাকে তো সব সামলাই দিয়ে তারপরে আমাকে এই কাজটা করতে আহ্বান লাগে। আমাকে বেশি আরো পরিস্থিতি না মানে বুঝে না তো সবাই, বুঝলে সে না আমাকে বেশি দিয়ে 100 মান দিলে সে আমাকে ভালো হইতো। পয়লা 250 দিছে, পরে 300 দিছে, 350 দিছে, 450 জন 500 দেয়। আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা বললে 300, পুরুষটা পায় 600 করে। নারী শ্রমিকদের সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে কলমে রয়েছে, মাঠ পর্যায়ে তার লেশমাত্র নেই। আরেকটি বাস্তবতা হচ্ছে পুরুষের মতো নারীরা ঘন ঘন বিরতি নেন না। তারপরও কেন এমন মজুরি বৈষম্য তা জানা নেই। টাকাটা তো দিবে চায় না বেটারা, কি চলে বুঝুন না, 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। এই বেজায় দিন একবার খাইলে আরেকবার খাই না। অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত নন তারা। তাই কর্মক্ষেত্রের সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কমই পাই, যেরকম পুরুষরা দুটা মারলে আমরা একটা মারছি, আর হয়তো 500 করছে, আমরা হয়তো 200-250 করছি। বিহাল হাঁসটা আর সহাল হাঁসটা। শ্রমবাজারে এদের বড় অংশই হলো গ্রামীণ নারী, যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এ কারণে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। 1, কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া। 2, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ শ্রমিকে পরিণত করার সুযোগ বঞ্চিত হওয়া। কি করম তো না চলে, কি করম কই যাই করম তো লাগবে। আমরা তো এখানে বাসায় ভাড়া থাকি, এখানে হয় না এই টাকা দিয়ে। দিন শেষে যে সত্যিটি শুকতারার মতো জল করে তা হলো শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ভেঙে পড়েছে কর্মস্পৃহা এবং জীবনযাত্রাও পড়ে থাকে তলানিতে। শুধু নারী হওয়ার কারণে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও অর্ধেক মজুরি পান নারী শ্রমিকরা। স্বাধীনতার 54 বছরেও কেন এই বৈষম্য, প্রশ্ন নারী শ্রমিকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম দিনের 10 ফ্লাইটে ঢাকা ছাড়ছেন 4180 জন হজযাত্রী। সোমবার রাতে প্রথম ফ্লাইটে 400 যাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন হজযাত্রীরা। হজ সংক্রান্ত তথ্য পেতে লাব্বাইক অ্যাপস বেশ সহায়তা করছে বলেও জানান তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে মানে চাওয়া পাওয়ার জন্য যাইতেছি, আল্লাহর ঘরে যাইতেছি, আল্লাহ যদি সহজ করে কবুল করে। আশকোনা হজ ক্যাম্প, হাজার হাজার মানুষ, এদের বড় একটা অংশ হজযাত্রী। কেউ বা এসেছেন প্রিয়জনকে বিদায় জানাতে, মা কিংবা বাবাকে নিয়ে যাচ্ছেন ছেলে, কেউ আবার যাচ্ছেন সস্ত্রী। অনেক বেশি এক্সাইটেড আমি যাচ্ছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমাকে নিচ্ছে, ও বিয়ের করেছে সব টাকা পয়সা
বাবা থেকে নেয়নি, তো এটাই আনন্দের আর কি আমার, আর আল্লাহর কাছে যাচ্ছি। গ্রীষ্মের খরতাপে ঘেমে নেয়ে একাকার এক একজন ঘর্মাক্ত দেহে আশকোনা হজ ক্যাম্প থেকে বিদায় নিচ্ছেন হজযাত্রীরা। আত্মীয় স্বজনদের ছলছল চোখ আর প্রার্থনায় ভরে ওঠে ক্যাম্পের পরিবেশ। সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে যাচ্ছে, এটা আল্লাহ মালিক, আল্লাহই নিয়ে যাবে, যা আসলে সেই করবে। আব্বু আম্মুকে বিদায় দেওয়ার জন্য এসে আমার নিজেরও হজ যাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। হজে যাচ্ছে, এখন আল্লাহ পাক এটা কবুল করলে এটাই আমাদের অনেক বড় পাওয়া। প্রথম দিনের জন্য নির্ধারিত ফ্লাইট 10টি, যাত্রী সংখ্যা 4180। 3টি এয়ারলাইন্স বহন করবে হজযাত্রী। এবার হজের বিশেষ অ্যাপস লাভবাইকের কারণে তথ্য পেতে বেগ পেতে হয়নি বলে জানান যাত্রীরা। ওটা ইনফরমেটিভ আছে, আমাদের যারা নতুন যাচ্ছে ওদের জন্য ভালো ইনফরমেশন আছে। সো আই থিংক এফেক্টিভ হবে, সামনে আরো ইউজ করে বোঝা যাবে। সবচেয়ে বেশি সময় ক্ষেপণ হতো ইমিগ্রেশনে। বোর্ডিং পাস আর ইমিগ্রেশনের কাজ সারা হচ্ছে হজ ক্যাম্পেই। আর শাহজালাল বিমানবন্দর থেকে করা যাচ্ছে সৌদি আরবের অ্যারাইভাল ইমিগ্রেশন। এতে নির্বিঘ্নে সৌদির বিমানবন্দর ছাড়তে পারবেন যাত্রীরা। ইমিগ্রেশন সৌদি এবং বাংলাদেশটা একসাথে হইব, বাংলাদেশে হইব, এটা অনেক ভালো। কিন্তু সৌদিতে অনেক সময় লাগে, এমন সময় যায় যে 4-5 ঘন্টা লেগে যায় বা সৌদিতে ইমিগ্রেশন করতে। গত বছর থেকে এবছরের টাকার সংখ্যা একটু কম, এটা ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা এখন আসলাম তো কোনো সমস্যা মনে হয়নি কোথাও। এবছর মোট হজযাত্রী 87,100 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে 5,200 আর বেসরকারিভাবে যাবেন 81,900 জন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান চলাকালে হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে। গতকাল তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ আদেশের কপি হাতে পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভাটারা থানা পুলিশ। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 283 জন ও অজ্ঞাতনামা 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়। সেখানে রোকেয়া প্রাচী, আহসানা হাবিব, ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন সহ অনেকের নাম রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ হত্যা মামলায় খালাস পাওয়া ছাত্রলীগের 12 নেতাকর্মীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। দুপুরে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই আদেশ দেন। মামলার বাদী নিহত আবিদের মামা নিয়ামতুল্লাহর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ভারত পাকিস্তান বৈরিতা প্রসঙ্গ। জম্মু কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় টানা 5ম রাত গোলাগুলি করেছেন দু দেশের সেনারা। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশেষ সংসদ অধিবেশনের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। একই ইস্যুতে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারত সামরিক অভিযান চালালে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। পারমাণবিক শক্তিতে এগিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করবে না বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের স্বার্থেই পরমাণু শক্তিধর দুই দেশ এত সহজে বড় কোনো যুদ্ধে জড়াবে না। এদিকে সাধারণ মানুষ বলছেন, মোদী সরকারের ইসলাম বিদ্বেষের কারণে উত্তপ্ত হয়ে উঠছে উপমহাদেশ। রেজা খানের বিশেষ প্রতিবেদন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় কেবল তিক্ততাই বাড়েনি, দ্বিপক্ষীয় সম্পর্কেও অবিশ্বাস্য রকমের চির ধরেছে। গেল এক সপ্তাহে বৈরিতা এতটাই তলানিতে নেমেছে যে চিরশত্রু দুদেশ যে কোনো সময় প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা তো দেখতেছি মুসলমানদের উপরে প্রচুর নির্যাতন করতেছে, ওখানে বাংলাদেশের ক্ষতি হবে, পাকিস্তানের হবে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে সামরিক শক্তি বাড়িয়েছে দুদেশই। টানা 5 রাত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের সেনারা। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা এবং ফ্রান্সের কাছ থেকে ভারতের 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। 47 থেকে যে বিভেদ হয়েছে বা ভাগ হয়েছে, এই ভাগ থেকেই তারা আসলে বিভাজিত হয়েছে। যুদ্ধের দিকে অগ্রসর হবে না, কারণ ভারতের এত বড় সাহস নাই।
বিশ্লেষকের মতে অন্যতম মিত্র চীন ছাড়াও প্রতিবেশী হিসেবে ইরান, তুরস্ক ও আফগানিস্তানের সমর্থন থাকবে পাকিস্তানের প্রতি। ফলে যুদ্ধ হলে ভারত সুবিধা করতে পারবে না। ইন্ডিয়া কখনো যুদ্ধ করতে যাবে না পাকিস্তানের সাথে, কেননা তাদের সামরিক নেতা যারা যুদ্ধ করবে তারা জানে যে এই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারা পারবে না। সার্বিক সামরিক শক্তিতে এগিয়ে ভারত, তবে পারমাণবিক শক্তিতে পাকিস্তান এগিয়ে। তাই পাকিস্তানে হামলার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে ভারতকে। তাদের প্রতিবেশী দেশ ইরান, আফগানিস্তান, চায়না, তিনটা দেশ যদি সামরিক শক্তি দিয়ে তারা সহায়তা করে, ইন্ডিয়াকে তো কোনো প্রতিবেশী দেশ নাই তাকে সহায়তা করার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ধারণা, নিজেদের ক্ষতির কথা চিন্তা করে দুই পরমাণু শক্তিধর দেশ বড় ধরনের সংঘাত এড়িয়ে যাবে। যেহেতু দুটোই নিউক্লিয়ার পাওয়ার, তারাও ভালো করে জানে যে বড় যুদ্ধ গেলে ওটা দুজনেরই একটা সমস্যা হতে পারে, এবং তারপরে তো আন্তর্জাতিক কাঠামোর মধ্যেও একটা প্রেশার তৈরি হচ্ছে। পরস্পরের জাতীয় পতাকা পোড়ানো সহ রাজপথ কাঁপালেও দুদেশের সাধারণ মানুষ যুদ্ধ চায় না বলে মত দেন ডক্টর ইমতিয়াজ। আমি মনে করি না যে ভারতের জনগণ এবং পাকিস্তানের জনগণ প্রস্তুত একটা বড় যুদ্ধ করা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দলীয় বাহিনীতে পরিণত করে পুলিশের মনোবল ভেঙে দেয় ফ্যাসিস্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কঠিন সময়ে সজাগ থাকার নির্দেশ। আওয়ামী সরকারের পলাতক মন্ত্রী এমপিদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ চাইবে দুদক, আসামিদের সম্পদ ক্রোকের সিদ্ধান্ত। অপকর্ম করলে বিএনপিকেও ছুড়ে ফেলবে জনগণ, বললেন ফখরুল। আন্দোলনের অর্জন ধরে রাখতে ভোটাধিকার নিশ্চিতের তাগিদ নেতাদের। এবং হজযাত্রার প্রথম দিনে 10 ফ্লাইটে ঢাকা ছাড়ছেন 4000-এর বেশি যাত্রী। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট গমনেচ্ছুরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।